টু টু অ্যানোটেট বেশি নাই আর, হ্যাঁ অল্প সময় শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা সেজন্য পিএইচ অ্যাডজাস্ট করাটা জরুরি। হ্যাঁ, পিএইচটা অ্যাডজাস্ট করতে হবে। 7 এ যদি থাকে তাহলে ফ্রি বেজে থাকে, দ্যাট মিন্স অ্যাভেলেবল ফর অ্যাক্টিভিটি। ইউজের ক্ষেত্রে যদি বলি ডোজ বা এসব বিষয়, এটা কুইনালিন সালফেট ইজ আদার এক্সপেন্সিভ অ্যানেস্থেটিক, হ্যাঁ অন্যান্য গুলোর তুলনায়। আবার কিন্তু এটার ক্রাইটেরিয়া গুলো আমাদের যাতে র্যাপিড ইন্ডাকশন এবং রিকভারি সেগুলো আবার মিট করে। হুম, এটা এমএস ট্রিপল টুরস এর কিছু এবং বেনজোকাইনের তুলনায় কিছুটা মানে অ্যাডভান্টেজ আছে। হুম, এটা হলো ইট ক্যান বি ইউজ ফর লং পিরিয়ড। আগের গুলো যেরকম আমরা বললাম যে লম্বা সময় যদি ইউজ করা হয় তাহলে এটা কিছু প্রবলেম হতে পারে, বিশেষ করে যেটা মানে ওভারডোজ না, মানে লম্বা সময়ে সেক্ষেত্রে অনেক রিকভারি নাও হতে পারে, প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের। বাট এই এটার ক্ষেত্রে কুইনালিন সালফেটের ক্ষেত্রে এটা কিছু সুবিধা, যেটা লম্বা সময় আমরা ইউজ করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হলো, হ্যাঁ, fish often retain some reflex responsiveness. That means তুমি অ্যানেস্থেটিক্স ইউজ করলা কুইনালিন সালফেট, বাট তারপরেও এদের কিছুটা রেসপন্সিভ মানে রেসপন্স রয়ে যেতে পারে। তার মানে হলো যে এটা মানে পুরোপুরি অ্যানেস্থেটাইজ নাও হতে পারে, বা হলেও এদের কিছুটা সেন্স থেকে যায়। কিছুটা সেন্স থাকলে তো অনেক ক্ষেত্রে একটু সমস্যা, তাই না? ক্ষেত্রে একটু একটু পেইন তখন ফিল করবে, মানে একটু নড়াচড়া যদি মানে করে, এটা একটা প্রবলেম। আর ডোজটা যদি আমরা বলি কনসেন্ট্রেশন, এগুলো স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। দেখো এখানে স্যালমোনেটের ক্ষেত্রে 25 মিলিগ্রাম পার লিটার, এটা লিটার হবে আসলে, হ্যাঁ এটা মিলিগ্রাম পার লিটার। স্ট্রাইপ বাস এটা 40, প্যানেল ক্যাটফিশ স্যার এই স্লাইডটা দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? না না স্যার। ওরে, আমি একটু স্টপ করি, প্রবলেম প্রবলেমের শেষ নাই। শুরু থেকে আসি। আচ্ছা, প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? ফার্স্ট ওয়ান জি জি স্যার। স্যার। জি স্যার। চেঞ্জ করে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? জি স্যার। আচ্ছা, ওকে। এটা এই স্লাইডটা আমরা তো আগে বলা হলো, এখন আমরা পরের স্লাইডটা, এটা যেটা বললাম যে এখানে আহ, কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হলো যেটা লং টাইম যদি আমরা ইউজ করি তাহলে সেটা হলো সেফ, লম্বা সময় আমরা ইউজ করতে পারি চাইলে। আর যেটা অসুবিধা, সেই অসুবিধাটা হলো যে এটা ইউজ করার পরেও তারপরেও কিছুটা রেসপন্স থেকে যায়, রেসপন্সিভনেস, যেটা রিফ্লেক্স রেসপন্সিভনেস এটা থেকে যায়। আর ডোজের কথা বলছিলাম, যেটা এই তিনটা ডোজ মানে তিনটা স্পিসিস স্পিসিস ভ্যারি করে। স্যালমোনেট 25 মিলিগ্রাম পার লিটার, এটা হলো স্ট্রাইপাস 40 এবং চ্যানেল ক্যাটফিশ 25 মিলিগ্রাম মিলিগ্রাম পার লিটার। আর লার্জ মাউথ বাস যেটা, সেক্ষেত্রে সেন্সিটিভ এটা কুইনালডিন, অর্থাৎ কুইনালডিনের প্রতি সেন্সিটিভ। এবং দেখা গেছে যদি 96 আওয়ার এল পাওয়া যায়, LC50 অর্থাৎ 6.8 মিলিগ্রাম পার লিটারও যদি ইউজ করা হয় তাহলে 50% মাছ মারা যায়। সো এই ড্রাগটা এই ফিশের জন্য সুইটেবল না। সো আমরা এটার জন্য অল্টারনেটিভ দেখতে হবে। তো আমরা যে কোনো থার্ড বলো। হচ্ছে থার্ড লাইনটা স্যার মানে একটু বুঝতে পারিনি স্যার, পরে একটু বুঝাই দিন। এটা না, জি স্যার। এটা জি আমরা স্যার। অ্যাডভান্টেজ বললাম, যে অ্যাডভান্টেজ হলো লম্বা সময়ে আমরা এটা ইউজ করতে পারি, যেটা এর জন্য সম্ভব হয় না, বা কেমিস্ট্রি করতে। আর এক্ষেত্রে যদি আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা ইউজ করার পরেও এর কিছুটা সেন্স থেকে যায়, যেটাকে বলে রিফ্লেক্স রেসপন্সিভনেস,
তার মানে সে রিফ্লেক্স করতে পারে, অর্থাৎ তার মানে অ্যানেস্থেটিক ইউজ করার পরেও সে কিছুটা তার সেন্স থেকে যায়। হ্যাঁ, সে ফিল করতে পারে মাঝে মাঝে মুভমেন্ট হয়, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে তোমাকে অজ্ঞান করার জন্য অ্যানেস্থেটিক দেওয়া হলো, বাট দেখো যে তুমি অজ্ঞান হওনি, মানে অজ্ঞান ব্যথা হতে পারছো না, বাট তুমি দেখতে পাচ্ছ যে তোমার অপারেশন, সামথিং লাইক দ্যাট। সো তোমার জি কি স্যার। কথা বলতে পারতেছো না, বাট তুমি দেখতে পাচ্ছ যে তোমার অপারেশন হচ্ছে, এরকম আর কি, যে তাদের কিছু রেসপন্সিভনেস এটা শো করে। জি স্যার। আমরা যদি ফার্মাকোকাইনেটিক্স দেখি, ফার্মাকোকাইনেটিক্স যেটা অ্যাবজর্পশন ইজ র্যাপিড, pH 7 তো অ্যাবাভ, এরা গিলের মাধ্যমে অ্যাবজর্পশনটা বেশি হয় মেইনলি, আর কিছু কিছু এর মাধ্যমে হতে পারে। আর এটা ড্রাগটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়, বিশেষ করে লিপিড কন্টেন্ট, যেসব লিপিড টিস্যু থাকে যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রিচ টিস্যুগুলোতে এগুলো জমা হয়। আর কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা রিমেইনস লো, আস্তে আস্তে প্লাজমা থেকে, কারণ ব্লাডে যায়, ব্লাড থেকে অন্যান্য টিস্যুতে যখন চলে যায় তখন ব্লাডের যে প্লাজমা সেখানে এটা লো হয়। আর এক্সক্রিটেড আনসেন্সড, অর্থাৎ আমরা আগে যেমন দেখলাম বেনজোকেইনের ক্ষেত্রে এদের কিছু মেটাবোলাইট হিসেবে এক্সক্রিশন হতে পারে, বাট কুইনালডিনের ক্ষেত্রে যেটা হয়, যেটা কুইনালডিন হিসেবেই এটা এক্সক্রিশন হয়। এটা কোনো যে মেটাবলিজম হয়ে তারপরে এক্সক্রিশন হওয়া সেটা নেই, কোনো মেটাবোলাইট নেই। আর যেটা হয় এক্সক্রিশনটাও গিলের মাধ্যমেই হয়। তো চ্যানেল ক্যাটফিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5% was found to be excreted in the ইউরিনের মাধ্যমে, মেইনলি গিলের মাধ্যমে হয়, বাট ইউরিনের মাধ্যমে হতে পারে। আর এলিমিনেশন যেটা, তোমরা এটা দুটো কিন্তু আলাদা টার্ম, এলিমিনেশন এবং এক্সক্রিশন যেটা কিন্তু আলাদা, তোমরা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, এলিমিনেশনটা কি হচ্ছে, এলিমিনেশনটা হলো ব্লাড মানে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আমি যে পরিমাণ ড্রাগটা দিয়ে দিলাম বডিতে, সেটার অ্যাভেলেবিলিটি মানে বায়ো অ্যাভেলেবিলিটির সাথে এলিমিনেশনের সম্পর্ক আছে, অর্থাৎ কতটুকু আমরা প্লাজমাতে পাচ্ছি। প্লাজমা থেকে যখন অন্যদিকে চলে যাবে, হ্যাঁ, সেটা হতে পারে গিল দিয়ে যদি এক্সক্রিশন হয় গিলে চলে যেতে পারে, বা ফিসের মাধ্যমে যদি ডাইজেস্টিভ সিস্টেমে চলে যেতে পারে। তো ওইটা চলে যাচ্ছে, অর্থাৎ চলে গেলে তখন সেটা হলো এলিমিনেশন হচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভিটিটা স্টপ হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। বাট যখন বডি থেকে বের হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো এক্সক্রিশন। জাস্ট আগে একটু রিক্যাপ করলাম, একটু খেয়াল রাখবো, দুইটা কিন্তু এক জিনিস নয়। তো স্ট্রাইবাসিকে দেখা যাচ্ছে হাফ লাইফ ইন মাসেল 1 আওয়ার, অর্থাৎ যে পরিমাণ ড্রাগ দেওয়া হয় তার অর্ধেক পরিমাণই ইউটিলাইজ হয়ে যায় উইদিন 1 আওয়ার। আবার রেইনবো টাউটের ক্ষেত্রে দেখা গেছে আনডিটেক্টেবল ইন মাসেল উইদিন 24 আওয়ার্স, অর্থাৎ 24 আওয়ার পরে মাসেলে আর এটা পাওয়া যায় না। আর এক্ষেত্রে মাসেলের সাথে কিন্তু অ্যানেস্থেটিক্স আমরা যেগুলো ইউজ করি মাসেলের সাথে কিন্তু খুবই জড়িত, কারণ মাসেল মুভমেন্টটা স্টপ করতে হবে। মাসেল মুভমেন্ট মানে হলো তোমার যে ফিন মুভমেন্ট, বডি মুভমেন্ট। সো মাসেলটাকে যদি আমরা অ্যানেস্থেটাইজ করতে পারি তাহলে ফিশটা স্টপ হয়ে যাবে। তো অন্যান্য অংশের সাথে মাসেলের সাথে, দ্যাট মিনস মাসেল বা স্কিন, সেজন্য স্কিন দিয়ে অনেক ক্ষেত্রে এটা অ্যাবজর্পশন হতে পারে। আর মাসেলে এগুলো অ্যাক্টিভ, মাসেলে কাজ করে আর কি। আচ্ছা, লাস্ট ওয়ান যেটা ফেনক্সি ইথানল, হ্যাঁ, বা 2-ফেনক্সি ইথানল আমরা বলি, যেটা মোস্ট কমনলি বা 2-ফেনক্সি ইথানল। এটার স্ট্রাকচারটা সম্ভবত আগে তোমাদেরকে আমি শো করা হয়েছে, এখানে যদি একটু দেখো, এখানে 2-ফেনক্সি ইথানল, এটা স্ট্রাকচারটা, এটা তো ইথানল তোমরা জানো, 2-ফেনক্সি ইথানল। এটা অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, এটা ওয়াটার সলিউবল 7 গ্রাম পার লিটার 20 ডিগ্রি সেলসিয়াস। সো এটা এর মতোই, এর চেয়ে ডাবল, এমএসটি-2 এর ডাবল, ওখানে যেমন ছিল 1.25 গ্রাম পার লিটার, এখানে আরো বেশি ওয়াটার সলিউবল। এবং এটা হলো টপিক্যাল ইরিটেন্ট। টপিক্যাল মানে কি, যে কোনো জায়গায় যখন ইউজ করা হয় টপিক্যাল, ইরিটেন্ট মানে ইরিটেশন তৈরি করে। দ্যাট মিনস এটা যদি আমাদের কোনো স্কিনে লাগে তাহলে স্কিনে একটা ইরিটেশন তৈরি হবে। এজন্য আমাদের যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমাদের প্রোটেকশন নিতে হবে, গ্লোভস বা অ্যাপ্রন পরে, যেন আমাদের স্কিনে বা আইয়ে বিশেষ করে না লাগে। সো এটা যেহেতু তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে, মানুষের ক্ষেত্রে যদি ইরিটেশন তৈরি করে তাহলে তো ফিশের ক্ষেত্রেও তৈরি হবে, তাই না?
ফিশের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইরিটেশন তৈরি হয়। হ্যাঁ, যে লেস, এটা ধর যে there is no reason to believe it is any less irritating to fish tissue, and thus application should only occur by exposing fish to the lowest dilution needed for the effect. So আমাদের যখন আমরা মাছ ইউজ করবো তখন লোয়েস্ট ডাইলুশন, অর্থাৎ যত কম কনসেন্ট্রেশন ইউজ করা যায় সেটা করতে হবে। কারণ এটা মাছের জন্য ইরিটেশন, স্কিনে বা আইয়ে যখন অ্যাটাক করবে তখন প্রবলেম হতে পারে। আর এটা লো থেরাপিউটিক ইন্ডেক্স and the potential for cardiovascular toxic effects, phenoxyl is a poor choice of anesthetics. এটা খুব বেশি ভালো চয়েস না, কারণ এটা খুব মানে এটা শুধু ইরিটেশনটাই হচ্ছে, বাট এটা কার্ডিওভাস্কুলার থেরাপিউটিক ইন্ডেক্সটা খুবই কম, তো বেশি ইফেক্ট না। আগেরগুলো যেমন বললাম যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাটাক করে, বাট এটা সেটা করতে পারে না, যার ফলে এটা পোর চয়েস অফ অ্যানেস্থেটিক্স এটা বলা হয়। এটা মেকানিজম অ্যাকশনটা এখন পর্যন্ত মাছের জানা যায়নি। আর যেটা অ্যানেস্থেটিক অ্যাকশন, যেটা র্যাপিড ইন্ডাকশন হয় এবং রিকভারি, হাউএভার ফিশ মে মেইনটেইন মাসল মুভমেন্ট, যেটা ওই রিফ্লেক্স রেসপন্সিভের মধ্যে মাসল মুভমেন্টটা থেকে যেতে পারে। হ্যাঁ, কার্ডিওভাস্কুলার প্যারামিটারস আর ডিপ্রেসড, দেয়ার ইজ পোটেনশিয়াল ফর লিভার, কিডনি এন্ড কর্নিয়াল ড্যামেজ। অর্থাৎ এটা কার্ডিওভাস্কুলার অ্যাটাক করে, বাট এটা নেগেটিভলি অ্যাটাক করে, যেটা ডিপ্রেস করে দিতে পারে, সেজন্য লিভার, কিডনি বা কর্নিয়াল ড্যামেজ হতে পারে। কর্নিয়াল হতে পারে এই কারণে, কারণ যে চোখে যেটা আইয়ে ইরিটেশন হয়, তো এটা হতে পারে। আর ফিশ মে শো ইনিশিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি, হ্যাঁ, কারণ যেহেতু ইরিটেটিং হয় সেক্ষেত্রে মানে লম্পজম্প করতে পারে। ফার্স্ট এক্সপোজ, পরে আস্তে আস্তে সেটা হয়তো যেটা এক্সাইটমেন্ট স্টেজ 2 অ্যানেস্থেটিক্স, এটা পরবর্তীতে আরো স্টেজ 3 4 গেলে তখন এটা হয়তো একটু রিল্যাক্সে যাবে। রিকমেন্ডেড কনসেন্ট্রেশন, যেটা প্যাসিফিক স্যামনের ক্ষেত্রে দেখো, আগে এটা যেহেতু লিকুইড হিসেবে পাওয়া যায় সেজন্য এটা কিন্তু ml পার লিটারে এটা ইউজ করা হবে। আগে যেটা যেমন মিলিগ্রাম ছিল, যেটা পাউডার ফর্মে, কিন্তু এটা লিকুইড ফর্ম, সেজন্য 0.1 থেকে 0.5 ml পার লিটার। স্পটেড গ্রান্টার যেটা 0.2 থেকে 0.4 ml পার লিটার। কার্পের ক্ষেত্রে এটা মনে রাখবে যে কার্পের ক্ষেত্রে যদি তোমরা ইউজ করো 0.6 থেকে 0.6 ml পার লিটার ইউজ করা হয়, এটা সার্জারির জন্য। সার্জারি মানে হলো সেটা মানে মোটামুটি কমপ্লিট রেসপন্সিভনেস, যেটা রেসপন্সিভনেস লস হয়, অর্থাৎ সার্জারি স্টেজ 4 এ এটা যেতে হবে। আর হ্যান্ডলিং এর জন্য যদি আমরা বলি, বিশেষ করে ট্রান্সপোর্ট যদি করি আমরা, তাহলে অনেক কম হলে হয় 0.2 ml পার লিটার। হ্যাঁ, এই হলো মোটামুটি মনে হয় শেষ। এই হলো তোমাদের অ্যানেস্থেটিক্স এর পড়া। এটা নিয়ে আমি পড়াবো না, পড়ার জন্য আরো অনেক আছে। তোমরা কিছু পেপার আমি তোমাদেরকে, আমাদের হাসান স্যারের 2-3টা পেপার আছে অ্যানেস্থেটিক্স এর উপরে, বিশেষ করে MS222, তারপরে বেনজোকাইন, কুইনালডিন এবং লাস্টেরটা কি বললাম, লাস্টেরটা কি ছিল, টুফেনক্সিথানল। এই 4টা অ্যানেস্থেটিক্স এর উপরে স্যারের কিছু স্টাডি আছে, পেপার আছে, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দেবো, তোমরা এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, আর আজকের লেকচারের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। স্যার MS222 ওই যে মোড অফ অ্যাকশন স্যার, ওইখানে একটা MS222 মোড অফ অ্যাকশন, এটা বলো শাফি, কোথায় প্রশ্ন ছিল তোমার এখানে? জি স্যার, এখানে স্যার একটু যদি আরেকবার যদি জি স্যার, এটা মানে এটা একটু আরেকবার যদি রিপিট করতেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে এটা মেকানিজম অফ অ্যাকশন, যেটা এটা হলো ফিগারটা স্যার। জি এই সোডিয়াম চ্যানেল যেটা আছে, হ্যাঁ, সোডিয়াম চ্যানেল আমরা যে আগে বললাম যে সোডিয়াম বডিতে যাচ্ছে ক্লোরাইড ফর্মে। বডিতে বলতে এখানে যে গিলের মাধ্যমে, গিলের অনেক ধরনের সেল থাকে তোমরা জানো, প্যাভমেন্ট সেল, মাইটোকন্ড্রিয়া রিচ সেল, এটা একটা অংশ হলো ক্লোরাইড সেল, হ্যাঁ, এগুলো থাকে, এপিথেলিয়াল সেলের একটা অংশ। সো এই সেলে ক্লোরাইড সেল যদি আমরা বলি, সেক্ষেত্রে তোমরা জানো এটা কি হয়, এখানে সোডিয়াম ক্লোরাইডটা অ্যাবজর্ব করে, বডিতে চলে যায় পানি থেকে। হ্যাঁ, এবং পানিতে যখন পানি থেকে যখন গিল সেলে, গিলের যে মাইটোকন্ড্রিয়া সেল সেখানে আসে, এবং এখান থেকে কি হয় তোমরা জানো যে 3টা সোডিয়াম আয়ন যখন যদি ব্লাডে যায়, তো ব্লাড থেকে 2টা পটাশিয়াম আয়ন
গিলে যায়। এটা একটা ব্যালেন্স, এটা একটা নিয়ম। হুম? এটা হয়, এটার সাথে ব্যালেন্স হয়, এবং এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা অর্থাৎ এনার্জির মাধ্যমে হয়। তো সোডিয়ামটা ব্লাডে চলে আসলো। এখন ব্লাড থেকে আবার কি হবে, এই এই যে দুইটা সেল, এটা কিন্তু একটা সেল, হ্যাঁ, এটা একটা সেল। দুইটা সেলের মাঝে যে স্পেসটা বলা হয় প্যারাসেলুলার স্পেস, এই স্পেস দিয়ে সোডিয়াম আয়নটা বের হয়ে যায়। কারণ জানো যে ব্লাডে যদি সোডিয়াম আয়ন বাড়তে থাকে এবং যদি আসতেই থাকে, তাহলে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, তোমরা জানো যে ফিশের এই অসমোরেগুলেশন প্রসেসটা হয়। তো সেই অসমোরেগুলেশন প্রসেসের মাধ্যমে এটা ব্লাড থেকে সোডিয়াম আয়নটা বের হয়ে যাচ্ছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে এরকম হতে পারে, ক্যালসিয়াম আয়নটা এদিকে বের হয়ে যায়। হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন প্রবেশ করতেছে, ক্যালসিয়াম আয়নের সাথে আবার অন্য কোনোটাই নেই, এটিপির মাধ্যমে এটা আহ, দেখো ম্যাগনেট এখানে কি বলে, বডিতে ঢুকতেছে সেলের ভিতরে, সেল থেকে আবার ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে আবার এটা বের হয়ে যাচ্ছে। তো এটাকে হলো ওভারঅল সোডিয়াম চ্যানেল। হ্যাঁ, তো এমএস ট্রিপল টু কি করতে পারে, এই চ্যানেলটাকে ব্লক করে দেবে। আইদার এখানে, এটা তো সোডিয়াম চ্যানেল, তো এইখানে ব্লক করে দেবে। হ্যাঁ, অর্থাৎ ব্লাডে যেগুলো চলে গেছে সেগুলো আর বের হতে পারবে না, অথবা এখানে যে ব্লাডে প্রবেশ করতে, এই সেলে প্রবেশ করতেছে, সেখানে বন্ধ করে দেবে। তো এটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই অ্যানেস্থেটিক্সটা কাজ করে। এভাবেই এটা হলো মানে অ্যানেস্থেটিক। এই এই জায়গাটা কোনো সেন্স তৈরি হচ্ছে না। অর্থাৎ আমাদের গিলে যদি এটা অ্যাটাক করে, গিল থেকে, তো এখান থেকে তোমরা জানো যে একটা চ্যানেল যদি হয়, হ্যাঁ, এটা এটা একটা পাথওয়ে আছে, সিগন্যালিং পাথওয়ে। তো এইখান থেকে এটার সাথে গিলের সাথে কি হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কানেকশন থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন সিগন্যালটা, এটা ব্রেন যদি হয়, ব্রেন, সে ব্রেনে পৌঁছাবে, তখন ফিশ বা যে কোনো অ্যানিমাল তখন এটাকে সেন্সেশন, অর্থাৎ পেইন বলো যেটাই বলো, সেন্সটাকে ফিল করতে পারে। অর্থাৎ এখানে সেটা কি করে, এটা মেসেজ পাঠায়। হ্যাঁ, বিভিন্ন ইয়ের মাধ্যমে, জিন বলো, প্রোটিন বলো, হ্যাঁ, রিসেপ্টর প্রোটিন, তোমরা এখানে রিসেপ্টর এখানে কাজ করে। এরপরে এই সেন্স গুলো ব্রেইনে চলে যায়, তখন ব্রেইন তখন ফিল করতে পারে যে হ্যাঁ, আমার এখানে পেইন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। কিন্তু যদি এটা ব্লক হয়ে যায়, তাহলে আর এই চ্যানেলটা কাজ করবে না এবং সেন্সটা ব্রেইনে যাবে না। বুঝতে পারছো এবার সাফি? জি স্যার, জি স্যার, বাকিরা বুঝতে জি পারছো? জি স্যার। স্যার। হুম জি স্যার। স্যার পিভিসি এর স্যার পূর্ণরূপ কি স্যার? পিভিসি, হুম কি স্যার বল, পিভিসি মানে কি? পেভমেন্ট সেল, পেভমেন্ট, পিএভি, পিএ। জি স্যার। তোমরা দেখবা যে গিলের, যদি গিল এপিথেলিয়াল সেলে এরকম টাইপ সেল থাকে। গিলে কিন্তু শুধু এক ধরনের সেল না, হ্যাঁ, এটা মাল্টি ফাংশনাল। এখানে পিগমেন্ট সেল থাকে, মাইটোকন্ড্রিয়াল সেল থাকে, ক্লোরাইড সেল থাকে, এবং এপিথেলিয়াল সেল। হ্যাঁ, এই সবগুলো সেলের একটা কমপ্লেক্স স্ট্রাকচার হলো গিল, গিল সেল। হুম, তো তারই হলো পেগমেন্ট সেল একটা অংশ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে শেষ করি। স্যার পিভিসির প্রথমে মনে করেছিলাম স্যার ওটা পলিভিনাইল ক্লোরাইড। না রে বাবা, এটা একটা সেল। হ্যাঁ, আমি বলেছিলাম, শুরুতেই বলেছি, তোমরা হয়তো খেয়াল করোনি। পিভিসি টিউব, জি স্যার। টিউব না, পিভিসি টিউব, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, এইগুলো তোমাদের ফিজিওলজিতে পড়ার কথা, সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার তোমরা ফিজিওলজি পড়েছো না? হুম, জি স্যার, পড়েছিলাম স্যার। মনে নাই? স্যার মেকানিজম তো এভাবে ছিল না স্যার, এভাবে এটা পাইনি স্যার, পেলে হয়তো ভালো বুঝতে পারতাম। আচ্ছা, একটু শুধু না, আরো অনেক মেকানিজম আছে, থাকতে আচ্ছা, পারে। অন্য কিছু পেয়েছি স্যার, এটা পাইনি, অন্য অন্য কিছু পড়েছিলাম। যাই হোক, এর বিভিন্ন ধরনের ই পাবা এখানে। তো আমি জাস্ট একটা তোমাদের দিয়েছি, আরো হয়তো এখানে আরো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার, এটার সাথে কিভাবে কাজ করে এগুলো দেখানো সম্ভব। তো যাই হোক, এই ফার্মাকোলজির জন্য ফিজিওলজিটা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিওলজি জি নলেজ স্যার। এটা করতে পারবে। যাই হোক, তোমাদের আবার বলি, অ্যাসাইনমেন্টের আবার স্মরণ করে দিই, প্রতি ক্লাসে স্মরণ করিয়ে দিচ্ছি। ডেডলাইন দেওয়া আছে, ওই ডেটে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি তোমাদের আগেও বলেছিলাম, তোমরা কিছু স্লোলি কাজ করো, বাকিগুলো চলে আসার আগে। এখন সব চলে আসছে। আমি তোমাদেরকে কালকে, কি তোমরা ফ্রি আছো তোমাদের ওই আরেকটা কোর্সের ক্লাসের জন্য? কালকে জি 10:30 স্যার। পর্যন্ত ক্লাস আছে স্যার। 10:30 আছে তাহলে। আহ আমি তোমাদেরকে আজকে জানাবো। হ্যাঁ, আমি জি ইউনিভার্সিটি স্যার। কালকে কাজ না থাকে, সেক্ষেত্রে আমি কালকে তোমাদের 11টা থেকে হতে পারে ক্লাস।
আমি গত নিতে পারি না, আসলে এত ব্যস্ত ছিলাম, তোমাদেরকে আর বলতেও পারিনি যে যাই হোক কালকে একটু ধরে রাখো 11টা। আমি তোমাদেরকে সন্ধ্যায় বা বিকেলে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে, ওকে তাহলে